রুমের ভেতর ঘুটঘুটে অন্ধকার। রোমাইশা উঠে ঘড়ি দেখল ৩টা বাজে। এই সময়ে কিসের শব্দ হলো? আর রুমের ভেতর এত অন্ধকার কেন? ঘুমানোর সময় তো রুমে আবছা আলো ছিল। কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর রোমাইশা অন্ধকারের কারণ বুঝতে পারল। বাড়ির পেছন সাইডে রোমাইশার রুমের জানালার কাছে একটা বাল্ব জ্বলছিল, কিন্তু এখন আর সেটা জ্বলছে না। তাহলে কি ফুপ্পি বন্ধ করে দিল? কিন্তু ফুপ্পি তো নিচতলায়, বাল্বের সুইচ তো রুমাইশার দরজার পাশে। ফুপ্পি তো এত রাতে লাইট বন্ধ করার জন্য আসবে না। আর আজ বাইরেও বেশ অন্ধকার, চাঁদ ওঠেনি। তার উপর পেছনে ঘন জঙ্গল। তাহলে কি সাফিন বন্ধ করলো? সাফিনকে কি ফোন দিয়ে জিজ্ঞেস করবে? কিন্তু এত রাতে একজনকে ফোন করে লাইট বন্ধ করেছে কেন জিজ্ঞেস করাটা রুমাইশার কাছে খুব আজগুবি ঠেকলো। তাই ভাবলো সকালে জিজ্ঞেস করবে। লাইট মানুষ বন্ধ করতেই পারে। তাই আর সাত পাঁচ না ভেবে আবার শুয়ে পড়ল। ভোরবেলা নামাজের পর রুমাইশা সাফিনের রুমের সামনে গেল। একটু খোলা বাতাসে যেতে হবে ওর। ছাদের দিকে গেলে মন্দ হয় না। চিলেকোঠায় সাফওয়ান থাকে। ওর সাথে তো এখনো দেখা হয়নি একবারও। ফুপ্পা বলছিল ভাইয়া নাকি এখনো অপরাধ বোধে ভুগছে। কিন্তু ও তো কিছু মনে রাখেনি। ভাইয়া তো কামড়েই দিয়েছিল, তাতে কি এমন হয়েছিল যে এইরকম মুখ দেখাদেখি বন্ধ হলো? তখন তো ওরা সবাই ছোট ছিল। এরকম কামড়াকামড়ি মারামারি হওয়া তো স্বাভাবিক। সাফিন দরজার ছিটকিনি দেয়নি। একবার ভাবলো সাফিনের রুমে যাবে, কিন্তু পরক্ষণেই ভাবলো যতই সাফিন তার থেকে ২ বছরের ছোট হোক না কেন, ও তো এখন বড় হয়ে গেছে। হুট করে এখন আর ওর রুমে ঢোকা যাবে না। রুমে ফিরে আসলো রোমাইশা। এসে সাফিনের ফোনে কল দিল। সাফিন ঘুমের ঘরে কে কল দিয়েছে না দেখেই ফোন ধরে রাগে রাগে কণ্ঠে বলল, কে রে? এত সকাল সকাল কল দিয়ে আমার ঘুমের ১৩টা বাজালি? কি বলবি তাড়াতাড়ি বল। সাফিনের এমন কথাবার্তা শুনে রুমাইশার আক্কেল গুরুম। রুমাইশা ভ্রুকুটি করে বলল, এমনিতে তো খুব ভদ্র সাজিস, তোর ভদ্রতার নমুনা তো পেয়ে গেলাম। রোমাইশার গলা শুনে সাফিন তড়াক করে শোয়া থেকে উঠে বসল। আমতা আমতা করে বলল, সরি সরি আপু, আসলে আমার বন্ধু অয়ন এরকম সকাল সকাল ফোন দিয়ে ডিস্টার্ব করে। আমি ভেবেছি ও হবে, তাই এরকম বলেছি। তুমি কিছু মনে করো না আপু। তারপর অসহায় কণ্ঠে আবার বলল, আর মাকে যেন বলো না। তোমার সাথে এভাবে কথা বলেছি শুনলে মা আমাকে আর আস্ত রাখবে না। সাফিনের কথা শুনে রোমাইশা হেসে দিল। বলল, ঠিক আছে, বলবো না। এখন তুই আমার সাথে ছাদে চল। ছাদে যাওয়ার কথা শুনে সাফিন আঁতকে উঠল। বলল, ওরে বাবা, বাঘের খাঁচায় যেতে বলছো তুমি আমাকে? নিজে তো মরবে, সাথে আমাকেও মারবে। তুমি তো জানোই ভাইয়া কেমন। ছাদে মা ছাড়া আর কোনো জনমানবের যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। ভাইয়া দেখলে আকাশে তুলে একটা আছাড় মারবে। কেন? ও আছাড় মারবে কেন? ছাদ কি ওর একার? আর আমরা তো আর ওর রুমে যাচ্ছি না, যাচ্ছি ছাদে। আর কতক্ষণই বা থাকবো? ১০ মিনিট, না হয় সর্বোচ্চ। তারপর তো চলেই আসবো। কিন্তু রুমাইশা এত কথা সাফিনের মন গলাতে পারল না। ও বলল, না আপু, আমি যাব না। ভাইয়া যখন থাকবে না তখন যেও ছাদে। আমিও তখন তোমার সাথে যাব। ও নাকি বের হয় না রুম থেকে। তা কোথায় যাবে? আর কখন যাবে সেটাও বা বুঝবো কি করে? এই তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমার রুমে আয়। ফোনে বকবক করতে ভালো লাগছে না। সাফিন ও পাশ থেকে বলল, যথা আজ্ঞা মহারানী। আমি ৫ মিনিটের ভেতর আপনার রুমে চলে আসছি। রুমাইশা আচ্ছা বলে ফোন রেখে দিল। মিনিট ৭ পরে সাফিন এলো রুমাইশার ঘরে। রুমাইশা একটা বালিশ কোলের উপর নিয়ে দেওয়ালে হেলান দিয়ে বাবু দিয়ে বসে আছে। সাফিন এসে রুমাইশার সামনে বাম পাশ ঘেঁষে বসল। কাল রাতে কি তুই বাইরের লাইট অফ করেছিলি? জানালার দিকে ইশারা করে জিজ্ঞেস করলো রুমাইশা। কই না তো, আমি লাইট অফ করিনি। এই লাইট মাঝে মাঝে আমিও দেখি, শেষ রাতের দিকে অফ থাকে। আম্মুকে জিজ্ঞেস করেছিলাম, আম্মু করেনি, বলল যে করে না। তবে আম্মু বলছিল সাফওয়ান ভাইয়া করতে পারে। সাফওয়ানের কথা উঠতেই রুমাইশা বলল, ও হ্যাঁ, বল এইবার সাফওয়ান ভাইয়া কোথায় যায় আর কখন যায়, আর বাড়িতে কি হচ্ছে সেগুলো বল।
ফুপ্পি ফুপ্পা আব্বু সবার কথাবার্তা আমার কাছে মোটেও সুবিধার লাগছে না। তখন ফুপ্পাকে বলতে শুনেছিলাম যে ও ঘর থেকে বের হয় না সেই কামড় দেওয়ার ঘটনার পর থেকে। ফুপ্পি ছাড়া কারোর সামনে যায় না। তাহলে? উত্তরে সাফিন বলল, আমিও জানি না আপু। ভাইয়াকে আমিও দেখি না ভালোভাবে। কতকাল তার ঠিক নেই। আম্মু তো আমাকে সাফ সাফ মানা করে দিয়েছে ছাদে যেতে। আর একবার গেছিলাম মানা করা সত্ত্বেও। ভাইয়া সেই আকারে ধমক দিয়েছিল। আর পরে আম্মু কেলানি দিয়েছিল। তাই তারপর থেকে আর যাই না। ভাইয়া বাসায় না থাকলে যাই। কিন্তু সাফওয়ান ভাইয়া যায় কোথায়? ও তুমি তো জানোই না, ভাইয়া তো কলেজের বোটানি বিভাগের লেকচারার। কিন্তু ভাইয়া বাসায় বসে অনলাইনে ক্লাস নেয়। ভাইয়া কলেজে গিয়ে ক্লাস নেয় না। খুব প্রয়োজন হলে তখন ভাইয়া কলেজে যায়, সানগ্লাস চোখে দিয়ে, মুখে মাস্ক পরে, হাতে গ্লাভস পরে। এরপর ভাব নিয়ে সাফিন বলল, তাতেই আমার ভাইয়ের উপর মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে, চেহারা না দেখেও। আর চেহারা দেখলে তো অজ্ঞান হয়ে পড়তো। জানোই তো, আনম্যারিড টিচার থাকলে মেয়েরা কি করে। রোমাইশা বিরক্ত হয়ে বলল, আজাইরা কথা বাদ দে, কাজের কথা বল। ভাইয়া তো শুনেছিলাম সিঙ্গাপুরের এনইউএসএ পড়তো। তা এখানে এলো কেন? ওখানেই তো জবরদস্ত একটা জব পেয়ে যেত। সাফিন বলল, আমিও তো তাই জানতাম। ভাইয়াকে তো ওরা টিচার হিসেবে নিতে চেয়েছিল, রিসার্চারও হয়ে গিয়েছিল ভাইয়া। কিন্তু কি একটা ঝামেলা হওয়ার পর ওরা নাকি ভাইয়াকে নেবে না বলেছে। ইভেন ভাইয়ার নামে কি একটা কমপ্লেনও করেছে, যার কারণে অন্য কোনো ইউনিভার্সিটি থেকেও ভাইয়াকে নেয়নি। তাই আম্মু বলল দেশে চলে আসতে। দেশে এসেও ভাইয়াকে অনেক ভার্সিটি থেকে নিতে চেয়েছিল, কিন্তু ভাইয়ার শর্তে তারা কেউ রাজি নয়। তাই আম্মু বলল কলেজে অ্যাপ্লাই করতে আর কথা বলে দেখতে। ভাইয়া কথা বলেছিল। ভাইয়ার মতো ব্রিলিয়েন্টকে ওরা হাতছাড়া করতে চায়নি। তাই ভাইয়ার শর্তেই ওরা রাজি হলো আর ভাইয়াকে নিয়েও নিল। আর তাছাড়া ভাইয়া অনলাইনে অ্যাব্রোডের অনেক স্টুডেন্টদের প্রাইভেটলি স্টাডি করায়। প্লাস ওর রিসার্চ ল্যাবও আছে। তবে কোথায় আছে সেটা বলতে পারি না। রোমাইশা বলল, সাফওয়ান কলেজে জব নিল আর তোরা আমাদের কাউকে বললি না? তোমরাই তো কথা বলো না। আম্মু তো ভাইয়ার জবে ঢোকার পর তোমার আব্বুর কাছে ফোন দিছিল গত অক্টোবরে। তোমার আব্বু ফোনই তোলেনি। তাই আম্মু আর পরে রাগের কারণে কিছু বলেনি। রুমাইশা বলল, আমি কলেজে থেকেও জানি না যে আমারই ফুফাতো ভাই নাকি ওইখানে জব করে। সাফিন বেড থেকে নামতে নামতে বলল, সারাক্ষণ তো রুমেই থাকে, কলেজে গেলে না হয় জানতে পারতে। আর তুমি তো অন্য ডিপার্টমেন্টে, তাই জানার কথাও না। সাফিনকে নামতে দেখে রোমাইশা ওর হাত খপ করে ধরে বলল, তুই কোথায় যাচ্ছিস? আমার কথা এখনো শেষ হয়নি। সাফিন ধরা পড়ে গিয়ে আবার ওর আগের জায়গায় এসে বসে পড়ল। তারপর বলল, হ্যাঁ বলো, আর কি প্রশ্ন তোমার? ভাইয়া কারো সামনে আসে না কেন? আর এমনে ঢেকে ঢুকে যায় কেন? তোর সামনেও আসে না? এটা কোনো কথা? বাইরের মানুষের সামনে না হয় নাই গেল, কিন্তু তুই তুই তো ওর ভাই, তোর সামনে আসে না কেন? সাফিন এক হাত হাঁটুর ওপর ভর দিয়ে মুখ ঠেকিয়ে বলল, সেটা আমিও জানি না। মায়ের কাছে, বাবার কাছে কতদিন জিজ্ঞেস করলাম, কিন্তু আমাকে কেউ কিছুই বলল না। আর ভাইয়ার সাথে তো দেখাই হয় না। আমি আসলে এদের কেউ না। আমাকে এরা অনাথ আশ্রম থেকে এনেছে। রোমাইশা সিরিয়াস মুখ করে বলল, আমারও তাই মনে হয়। আচ্ছা তুই এখন যেতে পারিস, তোকে আর লাগবে না। হ্যাঁ, কাজের বেলায় কাজই, কাজ ফুরালে পাজি। বলে সাফিন খাট থেকে নেমে হন হন করে বাইরে চলে গেল।